গোলামি না আজাদি, এই স্বৈরাচারের ঠিকানা। 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি। মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল, পাড়ায় পাড়ায় জনমত তৈরির আহ্বান। ভাইয়া সবসময় আমার সাথে খেলতো, এখন মায়ের কথা মনে পড়ে। বাংলাদেশের যে পতাকাকে যেন কোনো দেশে কোনোদিন অপমাননা না করতে পারে। আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। দুর্বল বৈদ্যুতিক সংযোগে সচিবালয়ে অগ্নিকাণ্ড, পাওয়া যায়নি বিস্ফোরকের আলামত, নষ্ট হয়নি গুরুত্বপূর্ণ নথিপত্র। টেকনাফে অপহৃত 18 জন উদ্ধার, বাকি 9 জনের খোঁজে সরাসরি অভিযান। একের পর এক অপহরণে আতঙ্কে এলাকাবাসী। এবং নতুন বছরকে সবার আগে স্বাগত জানালো নিউজিল্যান্ড। বছরের শেষ সূর্যাস্ত উপভোগ, 31st নাইট উদযাপনের নানা আয়োজন। স্বাগত সান্ধ্যবাজারে। শুনছিলেন শিরোনাম, আর পুরো আয়োজনের সঙ্গে আছে আমরা দুইজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি শরীফ রওশন। গালিব, 2024কে বিদায় জানানোর কিন্তু আর কিছুক্ষণ। অস্ট্রেলিয়ায় সময়ের ব্যবধানে আমাদের চেয়ে বেশ এগিয়ে, যেহেতু বর্ণিল আয়োজনের মাধ্যমে এবং বর্ণিল আতশবাজির মাধ্যমে কিন্তু খ্রিস্টীয় নতুন বছর বরণ করছে অস্ট্রেলিয়ার সিডনিবাসী। এবং অস্ট্রেলিয়ার সেই বিখ্যাত হারবার ব্রিজ এবং অপেরা হাউসে প্রতি বছরের ন্যায় এবারও বর্ণিল আয়োজন এবং সেখানে আতশবাজি, আলোকসজ্জা সবকিছু করা হয়েছে। আমরা সরাসরি একটু দেখতে চাই সেখানে। সত্যি অসাধারণ। এবং প্রতি বছরের মতো অস্ট্রেলিয়া যেভাবে আসলে নতুন বছরকে বরণ করে নেয়, উদযাপন করে ঠিক যেভাবে, সেভাবে কিন্তু ওরা উদযাপন করছে। কিন্তু ভৌগোলিক কারণে এইটা কিন্তু নতুন বর্ষ উদযাপন সবার আগে করে নিউজিল্যান্ড। একদমই তাই। নিউজিল্যান্ড কিন্তু বছরের শেষ সূর্যাস্ত কিন্তু উপভোগ করেছে এবং 31st নাইট আয়োজনেও কিন্তু তাদের নিউজিল্যান্ডে রয়েছে নানা আয়োজন।
গালিব, এই তো দেখলাম নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশেও কিন্তু নানা আয়োজন আছে নতুন বছরকে স্বাগত জানাতে, বিদায় বছরকে আমরা 2024 সালকে বিদায় জানানোর জন্য, পুরনো বছরকে বিদায় জানিয়ে কিন্তু নতুন বছরকে স্বাগত জানাতে বাংলাদেশও কিন্তু প্রস্তুত। এবং আপনি বলছিলেন যে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া যেরকম সূর্য অস্ত যায়, বছরের শেষ সূর্যকে তারা দেখে ফেলেছে, ঠিক একই রকমভাবে কিন্তু বাংলাদেশও আমরা দেখতে পাচ্ছি আমাদের পেছনে সেই ছবি, যে শেষ সূর্যটা বাংলাদেশও দেখে ফেলেছে। এবং এই শেষ সূর্য দেখার জন্য যে জায়গা থেকে এই সূর্যটা দেখা যায়, কক্সবাজার, কুয়াকাটা, সেখানে কিন্তু মানুষের অনেক ভিড় ছিল। বিকেল থেকে সৈকতের বিভিন্ন পয়েন্টে ঢল নামে দর্শনার্থীদের। পরন্ত বিকেলের রক্তিম আভায় রঙিন হয়ে ওঠে সমুদ্রের শান্ত সফেদ ঢেউ। প্রিয় মুহূর্তকে ধারণ করতে অনেকেই মুঠো ফোনে ক্যামেরাবন্দী হন, হাত নেড়ে বিদায় জানান খ্রিস্টীয় বছর 2024 সালকে। লাল টকবগে সূর্য পতনের মধ্য দিয়ে শুরু হয় 2025 সাল। নতুন বছরকে স্বাগত জানান নানা বয়সী মানুষ, সেই সাথে প্রিয়জনের সঙ্গে ফ্রেমবন্দি হয়ে অনেকেই তোলেন সেলফি। দর্শক, নতুন বছরকে বরণ করে নিতে ইতিমধ্যে যেটা বলছিলাম যে সমুদ্র সৈকতে আসলে মানুষের ভিড়, এবং কক্সবাজারেও প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন এই নতুন বছরকে উদযাপন করার জন্য। আমাদের সঙ্গে ইতিমধ্যে কক্সবাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, এই যে প্রতি বছরই যখন নতুন বছর উদযাপন করার সময় যখন আসে, তখন প্রচুর পরিমাণে দর্শনার্থী, পর্যটকরা কক্সবাজারে ভিড় করে। এবারে কক্সবাজারে নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য আয়োজন কি দেখছেন, আর মানুষের সমাগম এবারে কেমন? গালিব, রীতিমতো উৎসবের নগরীতে পরিণত হয়েছে কক্সবাজার 31st নাইটকে ঘিরে, এবং নতুন বছরের যে আগমন ঘটতে যাচ্ছে এটিকে ঘিরে প্রচুর পর্যটকের সমাগম কক্সবাজারে হয়েছে। এবং আমরা দেখছি যে হোটেল মোটেলগুলোকেও বেশ নতুনভাবে সাজানো হয়েছে, এবং এই যে সন্ধ্যার সময়টা আমরা দেখছি যে ব্যাপক আলোকসজ্জা করা হয়েছে হোটেলগুলোতে, এবং বর্ষবরণের যে প্রস্তুতি, ইংরেজি নাম অবশ্য, সেইটি আমরা হোটেলগুলোতে দেখছি। এবং এখানে হোটেলগুলোতে বিশেষ করে তারকা মানের যে হোটেলগুলো, সেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছে, পিঠাপুলির ব্যবস্থা করা হয়েছে। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা এখানে যে তারকা মানের হোটেলগুলো, শতভাগ কক্ষই আসলে বুকিং থাকার কথা তারা আমাদেরকে জানিয়েছে। এবং যারা পর্যটক এই সময়টাতে এসেছেন, বছরের শেষ দিন কিংবা বছরের নতুন বছরের একটি সূচনা লগ্নে যারা এসেছেন, তাদেরকে বরণ করে নেওয়ার জন্য যে প্রস্তুতি নেওয়া দরকার সেটি কিন্তু তারা বেশ আগে বাগিয়ে নিয়েছেন। এবং এখন পর্যন্ত কিন্তু বেশ আনন্দের সাথে তারা আসলে পর্যটকদের বরণ করছেন, এবং তাদের বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার, বিশেষ করে নানা পদের বাহারি আয়োজন, বাহারি খাবারের ব্যবস্থা যেমন রয়েছে, এখানে দেশি বিদেশি বিভিন্ন শিল্পীদেরও কিন্তু এইসব হোটেলগুলোতে রাখা হয়েছে। একটি রিসোর্টে দেশি বিদেশি বিভিন্ন শিল্পীদের নিয়ে আসা হয়েছে, এবং সেখানে গানের আয়োজন করা হয়েছে। একইভাবে আমরা যেখানে আছি সেই হোটেলটিতেও নানা আয়োজন রয়েছে, এবং রাত 8টায় এখানেও একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আমরা সন্ধ্যায় সৈকত ঘুরে দেখেছি, এখানেও ব্যাপক পর্যটকের উপস্থিতি আছে, এবং এখানকার যে পর্যটন স্পটগুলো সেখানে তারা ঘুরে বেরোচ্ছেন। এই ছিল গালিব আমার কাছে সবশেষ। ইংরেজি নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত কক্সবাজার, আসলে মূলত প্রস্তুত পুরো বাংলাদেশি। এবং মনতোষের যে আমরা তিনি আমাদের সঙ্গে যখন যুক্ত হয়ে সবকিছু বলছিলেন, এবং তার সেই ভিডিও ফুটেজে আমরা দেখছিলাম যে কক্সবাজারের হোটেল মোটেলগুলা পুরোপুরি নতুন করে সাজানো হয়েছে এবং আলোকসজ্জায় পুরো সজ্জিত। আপনি তো বলছিলেন কক্সবাজারের কথা, এদিকে কিন্তু 31st নাইট উদযাপনে কিন্তু রাজধানীবাসীও বেশ উল্লসিত। এবং 31st নাইট উদযাপনে আমরা কিন্তু দেখেছি প্রতি বছরই আতশবাজি ফোটানো, ফানুস উড়ানোতে রাজধানীবাসী বেশি ব্যস্ত থাকে। তবে এবার কিন্তু এইসব আয়োজন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি কমিশনার, এবং ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আজ এই কথা বলেন তিনি। কিন্তু আরও একটা বিষয়, পরিবেশ উপদেষ্টা তিনি অন্য অনুষ্ঠানে একটা বিষয় তিনি অবহিত করেছেন, যেটি আসলে এই যারা আতশবাজি কিংবা ফানুস উড়াবেন তাদের জন্য সতর্ক বার্তা। কারণ পরিবেশ অধিদপ্তর থেকে এবারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। যদি এরকম কোনো ঘটনা ঘটে, কোথাও যদি প্রমাণিত হয়, তাহলে কিন্তু তিনি দণ্ডপ্রাপ্ত হবেন। তো সেদিকে কিন্তু নগরবাসীকে অবশ্যই সজাগ থাকা উচিত। এই নিয়ে দেবরাজ দেবের একটি প্রতিবেদন রয়েছে। নতুন বছর উদযাপনে প্রতিবারই থাকে নানা আয়োজন। 31st নাইটে উড়ানো হয় ফানুস, পোড়ানো হয় আতশবাজি।
বিগত বছরগুলোতে এমন উদযাপনে ঘটেছে বেশ কিছু দুর্ঘটনা। বায়ু ও শব্দ দূষণের পাশাপাশি হুমকির মুখে পড়ে প্রাণীকুল। যেহেতু জারি করা হয়নি, বিদ্যমান যেটি আছে, এমন প্রেক্ষাপটে এবার আতশবাজি ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ডিএমপি। মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ডিএমপি কমিশনার জানান, আগামী বছর থেকে রাজধানীর নির্দিষ্ট স্থানে আতশবাজি ফুটিয়ে নতুন বছর উদযাপন করা হবে। এবছরই আমরা এরকম একটি ডিজাইন করব যে আপনারা অমুক জায়গায় যেয়ে এই কাজটি করে ফুর্তি করেন, কিন্তু এই বছর আমরা পারি নাই। হোপফুলি আগামী বছর আমরা এই কাজটি করব। দয়া করে আপনারা এই যে আহ্বান, এটাতে সাড়া দিন এবং আমরা আসেন সবাই মিলে, সকলকে সহযোগিতা করে আমরা সবাই মিলে ভালো থাকি। ব্রিফিংয়ে ছিলেন পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব। নতুন বছর উদযাপনে নিষেধাজ্ঞা নয়, বরং আতশবাজি ও শব্দ দূষণ রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি। অবস্থান সুদৃঢ়, আমরা কোনো অবস্থাতেই এটি আর চলতে দেব না। যেখানে আমরা আইনের ব্যত্যয় দেখব, শব্দ দূষণ সৃষ্টি হলে তার কি শাস্তি হবে, দণ্ডের ক্ষেত্রে আমাদের যেতেই হবে যদি আমাদের আহ্বানে কেউ সাড়া না দেয়। অন্যদিকে রাজধানীর ধানমন্ডিতে আরেক অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আতশবাজি বন্ধে সন্ধ্যের পর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। কোনোভাবেই শব্দ দূষণ সহ্য করা হবে না বলেও জানান এই উপদেষ্টা। আজকে রাতে যেন আতশবাজি, পটকা এগুলো ফোটানো না হয়, শব্দ দূষণ না করা হয় এবং পাখিকুল, প্রাণীকুলের এবং মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অত্যন্ত উচ্চ শব্দ সৃষ্টি করা না হয়। সন্ধ্যার পর থেকে পরিবেশ অধিদপ্তর তার মোবাইল কোর্ট পরিচালনা করবে। আমাদেরকে এই সমস্যার একটা দীর্ঘস্থায়ী সমাধান আসলে খুঁজতে হবে। এরই মধ্যে রাজধানী থেকে অবৈধ 172 কেজি আতশবাজি জব্দ করা হয়েছে। 5টি মামলায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 31 ও নতুন বছর উদযাপন ঘিরে রাজধানীতে নিরাপত্তায় থাকবে পুলিশের 3000 টহল টিম। দেবরাজ দেব, এখন, ঢাকা। কর্তৃত্ববাদী দল আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। 15 জানুয়ারির মধ্যেই ঘোষণা করতে হবে জুলাইয়ের ঘোষণাপত্র। জুলাই ঘোষণাপত্রের পক্ষে পাড়ায় পাড়ায় জনমত তৈরি করার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটিতে যোগ দিয়ে এসব কথা বলেন ছাত্র নেতারা। তারা আরও বলেন, আগামীর নির্বাচন হবে গণপরিষদের নির্বাচন। সেই নির্বাচিত সরকারই সংবিধান প্রণয়ন করবে। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বিপ্লবের কি রং? সে কি শুধুই রক্তলাল নাকি রক্ষার অঙ্গীকার? রক্তাক্ত জুলাই 24-এর শেষ দিনে তাই ঐক্যের যাত্রা, মার্চ ফর ইউনিটি। এদিনও এগিয়ে গণ অভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের সদস্যরা। শহীদ মিনারের পাদদেশে হাজির সময়ের আগেই। 5 মাস পেরিয়ে গেলেও এখনো কষ্ট বয়ে বেড়াচ্ছেন স্বজনরা। তার সাক্ষী নিহত ইমন মিয়ার মা ও বোনের অশ্রুজল। তাদের চাওয়া গণহত্যাকারীদের দ্রুত বিচার। ভাইয়া সবসময় আমার সাথে খেলতো, খাবার খেতাম একসাথে, রাত্রে ঘুমাতাম একসাথে। এখন মায়ের কথা মনে পড়ে। বাংলাদেশের যে পতাকাকে যেন কোনো দেশে কোনোদিন অপমানতা না করতে পারে। এই পতাকার প্রতি আমার অধিকার আছে, আমার ছেলের অধিকার আছে। অনেকে এই আসবে, কিন্তু 8টার পরে আর আমার ছেলে আর ঘরে ফিরে না। স্বৈরাচার হাসিনা যেন আর না আসতে পারে, আর দেশে এনে তারা তাড়াতাড়ি বিচার করার, এটা আমাদের দাবি। দেশের উত্তর, দক্ষিণ, পূব আর পশ্চিমের ছাত্র জনতার গন্তব্য হয়েছে এক। সকাল থেকে জড়ো হতে থাকা জমায়েত বিকেলে পরিপূর্ণ করে তোলে শহীদ মিনার প্রাঙ্গণ। মিনার ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় জড়ো হয় হাজার হাজার ছাত্র জনতা। ঐক্যের ডাকে জড়ো হয়েছেন তারা। আমাদের এই ইউনিটি কখনো ভাঙবে না। এই ইউনিটি আমাদের ভাইয়ের রক্তের ইউনিটি। ছাত্র আন্দোলনের যেই শক্তিটা এখনো ভুলবেন না আপনারা। সামনে আরো কঠোর অবস্থা আসবে ইনশাআল্লাহ। শহীদদের স্মরণে নীরবতা পালন দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয় বিকাল 4টায়। একে একে বক্তব্য দেন শহীদ পরিবারের স্বজন, আহত ও সারা দেশের নেতৃত্ব দেয়া ছাত্ররা। শেষ বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির বক্তব্যে উঠে আসে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারের দাবি। বলেন, বিচারের আগে কোনো নির্বাচন নয়। আমাদের যারা শহীদ পরিবার আছে, আমাদের যারা আহত আছে, তাদের প্রতি ন্যায় বিচার হয় নাই। আমরা স্পষ্ট বলতে চাই, এই প্রোক্লেমেশন নিয়ে আমরা কালকে বলতে চাই না। আওয়ামী লীগের
জুলাইয়ের বিচারের আগে কোনো নির্বাচন হবে না। প্রত্যেকটি রাজনৈতিক দলকে ফ্যাসিবাদী শক্তিকে নির্যাতন এবং নিপীড়নের মধ্য দিয়ে তাদের থেকে ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের আলটিমেটাম দেয়া হয়। সে সাথে পাড়ায় পাড়ায় ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরির আহ্বান জানানো হয়। আমাদের এই বাংলাদেশ সকল দেশের সাথে বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্র নীতিতে যাবে, কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ পররাষ্ট্রনীতির সুযোগে কেউ যদি মাথায় উঠে বসে, আমরা তাকে মাথা থেকে মাটিতে ফেলে দিতে বিন্দু মাত্র দ্বিধা করব না। অভ্যুত্থানের 5 মাস পরেও আমরা দেখি নাই জুলাই প্রক্লামেশনের কোনো উদ্যোগ কেউ গ্রহণ করেছে। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকেই আবার দায়িত্ব নিতে হয়েছে প্রক্লামেশন দেওয়ার জন্য। সরকারের এই সিদ্ধান্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয়। আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে জানুয়ারি মাসের 15 তারিখের মধ্যে জুলাইয়ের প্রক্লামেশন ঘোষণা করতে হবে। আগামীর নির্বাচন হবে গণপরিষদের নির্বাচন। সেই নির্বাচিত সরকার সংবিধান প্রণয়ন করবে বলে জানান জাতীয় নাগরিক কমিটি। ঐক্যের এ যাত্রায় সারা দেশ থেকে আসা ছাত্র জনতা মিলেছে আন্দোলনের কেন্দ্রস্থলে। দেশের প্রশ্নে বিপ্লব রক্ষায় সকলে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় সকলের কণ্ঠে। গণহত্যার বিচার, জাতীয় ঐক্য এবং গণতন্ত্রের পুনরুদ্ধারের মধ্য দিয়ে বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হোক আগত বছরের অঙ্গীকার। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা। এদিকে দুপুরের আগেই শহীদ মিনারে পৌঁছান জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের আহত যোদ্ধারা। তাদের কণ্ঠে জোরালো দাবি, দ্রুততম সময়ের মধ্যে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি অভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের বিপ্লব হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয় মার্চ ফর ইউনিটি থেকে। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। ভাইয়া সবসময় আমার সাথে খেলতো, খাবার খেতাম একসাথে, রাত্রে ঘুমাতাম একসাথে। এখন মায়ের কথা মনে পড়ে। হৃদয়ে ক্ষত, ক্ষোভ আর নিষ্কলুষ স্বদেশ গড়ার ব্রত নিয়ে হুইল চেয়ার করে স্মৃতির মিনারে জড়ো হয়েছে নতুন বাংলাদেশের পা হারানো, পঙ্গুত্ব বরণ করা, দৃষ্টিহারা আহত যোদ্ধারা। শুধু যুদ্ধাহতরাই নয়, একটি স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে যারা জীবন বিসর্জন দিয়েছেন, সেই আবু সাইদের উত্তরসূরি শহীদ পরিবারের সদস্যরা এসেছিল শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটিতে। এই দ্রোহের মিনার যে সময়ে জুলাই বিপ্লবে অংশ নেয়া ছাত্র জনতার উচ্ছ্বাসে কানায় কানায় পূর্ণ, তখন গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারদের দাবি, দ্রুত সময়ে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচার নিশ্চিত। একটাই দাবি আমার ছেলে সহ যারা শহীদ হয়েছে তাদেরকে আপনি ন্যায্য বিচারের আওতায় আনবেন এবং ফাঁসির আদেশ দিবেন। বিচার কি ফাঁসি চাই? বিচার করলে তো এই ঋণ শোধ হবে না। কত মায়ের, 2000 মায়ের বুক খালি। নতুন বাংলাদেশে একটা চাওয়া, হাসিনা যেন তাড়াতাড়ি বিচার হয়, এটা আমাদের চাওয়া। বিচার নিশ্চিতের সাথে প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনের মধ্যে দিয়েই গণ অভ্যুত্থানের প্রকৃত আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব হবে বলে মনে করছেন আহত ও শহীদ পরিবারের সদস্যরা। পাশাপাশি গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল যোদ্ধাদের বিপ্লবী হিসেবে স্বীকৃতির দাবি তাদের। বাংলাদেশের যে পতাকাকে যেন কোনো দেশে কোনোদিন অপমাননা না করতে পারে। সারাক্ষণ মনে থাকে যখন চোখের সামনে ভেসে আসে বা আমরা আরেকটা ভিডিও দেখতে পারি, মিনমুগ্ধ ভাইয়ের পানি লাগবে সেই চিৎকারের ভিডিও। আমাদের এই সন্তানদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়া হয়। এই স্বৈরাচারের একটা ফয়সালা না হওয়া পর্যন্ত আমরা ঘরে উঠব না। বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণ না হওয়া পর্যন্ত জীবন বাজি রেখে রাজপথে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সমাবেশে যোগ দেয়া বিপ্লবীরা। শহীদ মিনার চত্বরে মার্চ ফর ইউনিটিতে আসা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ পরিবার ও আহতরা দ্রুত সময়ে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচার নিশ্চিত করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি যেমন জানাচ্ছেন, তেমনি তারা মনে করছেন ৭২-এর সংবিধান বাতিলের মধ্য দিয়েই পূর্ববর্তী সকল শহীদের রক্তের ঋণ শোধ হবে। জাওয়াদ মাহমুদ, এখন ঢাকা।
এদিকে বাগেরহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর জানান, মার্চ ফর ইউনিটির কর্মসূচিতে যোগ দিতে খুলনা থেকে ২৫টি বাসে করে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে শিক্ষার্থীরা। বেলা 11:30টার দিকে মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট এলাকায় পৌঁছালে ঢাকা খুলনা সড়কে তাদের গাড়ি বহরে হামলা করে দুর্বৃত্তরা। এ সময় ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধরও করা হয়। শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে শিক্ষার্থী সহ আহত হয় অন্তত ২০ জন। সংঘর্ষের কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকে মহাসড়ক। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ এবং সেনাবাহিনী। দীর্ঘ ১৪ বছর পর সোহরাওয়ার্দী উদ্যানে প্রকাশ্যে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করেছে ছাত্র শিবির। সম্মেলনে শেখ হাসিনার আমলে গুম, খুন ও কঠোর নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগীরা। ২৪-এর গণ অভ্যুত্থানে শিবিরের সাহসী ভূমিকার প্রশংসা করেন সার্জিস আলম। ২৪-এর পর আগামীতে শিবিরকে শিক্ষাঙ্গন মেরামতের দায়িত্ব নেয়ার আহ্বান জানান জামায়াতের আমির। আরও জানাচ্ছেন মুজাহিদ শুভ। হত্যা, গুম, খুন ও নির্যাতনের ধকল কাটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে মহামিলনে অংশ নিয়েছে ছাত্র শিবিরের সারা দেশের নেতাকর্মীরা। সবশেষ ২০০৯ সালে চীনমৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রকাশ্যে সদস্য সম্মেলনের পর বছরের পর বছর গোপনে সম্মেলন করতে বাধ্য হয় তারা। দীর্ঘ ১৪ বছর পর ৬৫০০ সদস্যের অংশগ্রহণে কেন্দ্রীয় সদস্য সম্মেলন করতে পেরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। ২৪ ও ২৪-এর আগে খুন হওয়া শিবির কর্মীদের স্বজনরা স্মৃতিচারণ করেন। কথা বলেন শেখ হাসিনার শাসনামলে গুম হওয়া নেতাকর্মীরা। নির্যাতিতরা বলেন, বাংলাদেশে ছাত্র শিবিরের মতো আর কোনো ছাত্র সংগঠন এত নির্যাতনের শিকার হয়নি। কোন রাজনৈতিক দল এই শহীদদেরকে নিয়ে ভাগাভাগি করবেন না। এটা কোনো রাজনৈতিক দলের না, এটা দেশের সম্পদ। এটা এই দেশের স্বৈর শাসকের পতনের জন্য, এই দেশের স্বৈর শাসকের পতন করার জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। যেভাবে ২৪-এর গণ অভ্যুত্থান নিয়ে দল বল নির্বিশেষে আমরা সবাই মিলে স্বৈরাচার এর পতন ঘটিয়েছি, ঠিক সেভাবে নতুন রাষ্ট্র নির্মাণে কাঁধে কাঁধ রেখে আমরা অংশ নেব ইনশাআল্লাহ। সম্মেলনে ছাত্র শিবিরের ওপর কঠোর নির্যাতনের কথা তুলে ধরেন দেশি বিদেশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। সার্জিস আলম বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানে সহযোদ্ধা হিসেবে পাশে ছিল ছাত্র শিবির। যতদিন দেশ ও দেশের মানুষের জন্য থাকবে, ততদিন খুনি হাসিনার মতো যারাই আমাদের প্রতিবন্ধকতা হিসেবে সামনে আসুক না কেন, আমরা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করতে পারবো। শিবির করার কারণে কোনো ব্যক্তিকে সাব হিউম্যান করে দেওয়া, উন্মানুষ করে দেওয়া, তার মৌলিক মানবাধিকারকে নাই করে দেওয়ার যে সংস্কৃতি আওয়ামী লীগ তৈরি করেছিল, সেই সংস্কৃতিকে চলতে দেওয়া যায় না। গত ১ বছরের অধিক সময় ধরে ফিলিস্তিনে হাজার হাজার ভাইদের হত্যা করা হয়েছে, নারী শিশুদের হত্যা করা হয়েছে। আমাদের নিউজের পক্ষ থেকে আমরা আমাদের সদস্য রাষ্ট্রগুলোকে সবসময় বলে থাকি, আমাদের এই সমস্যার সমাধানের একটি পথ, সেটা হলো মুসলিম ইউথ এম্পাওয়ারমেন্ট। ২৪-এর বিপ্লব নস্যাৎ করতে ষড়যন্ত্রকারীরা থেমে নেই। তাদের খুঁজে বের করার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন জামায়াত নেতারা। ফ্যাসিবাদের দোসররা এখনো সেই বিপ্লবকে, সেই গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের পর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তোমরা হত্যা, সন্ত্রাস, খুন, গুম, রিমান্ড, ক্রসফায়ার, আয়নাগরের চেষ্টা করে রক্তাক্ত পথ মারিয়ে তোমাদের উপেক্ষা করে শিবির আজকে সোহরাওয়ার্দী উদ্যানে প্রমাণ করেছে তোমাদের কোনো বাধা শিবিরকে আটকে রাখতে পারে নাই। জন্মলগ্ন থেকেই শিবিরকে রগ কাটা সহ নানা নামে উপনামে ট্যাগ দেয়া হলেও প্রমাণ করতে না পারায় দিন দিন শিবিরে জনজোয়ার বাড়ছে বলে মন্তব্য করেন জামায়াতের আমির। ২৪-এর বিপ্লবে সফল ভূমিকা পালনের পর এবার শিক্ষাঙ্গন মেরামতের দায়িত্ব নিতে শিবিরকে আহ্বান জানান তিনি। ২০০৯ সালের ১০ জানুয়ারি ক্ষমতায় আসার পর থেকে ধারাবাহিকভাবে যতগুলা হত্যাকাণ্ড সংগঠিত করেছেন, তার সবগুলার বিচার এই বাংলার মানুষ চায়। নিজের দেশের মানুষকে হত্যা করে গদি রক্ষার জন্য তারা কখনো রাজনৈতিক দল হতে পারে না, তারা একটি সন্ত্রাসী দল।
ইতিমধ্যেই সরকার তাদের সন্ত্রাসী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে। শিবিরের সদস্যদের সরাসরি ভোটে 2025 সালের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম। তার নেতৃত্বে নতুন কার্যকরী পরিষদ নতুন বছরে সারা দেশে দায়িত্ব পালন করবেন। শহীদের সম্মানিত পিতার মুজাহিদ শুভ, এখন ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সারা দেশে মারা গেছে 2 জন। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 84 জন। মঙ্গলবার সকাল পর্যন্ত একদিনে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে 28, ময়মনসিংহে 1, চট্টগ্রামে 21, খুলনায় 3, রাজশাহী বিভাগে 2 এবং বরিশাল বিভাগে রয়েছেন 13 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন 599 জন। এবছর সারা দেশে মোট ভর্তি রোগী রয়েছে 1,01,214 জন। বিদ্যুতের দুর্বল সংযোগ থেকে সচিবালয়ে আগুন লেগেছিল। বিস্ফোরকের কোনো আলামত মেলেনি বলে জানিয়েছে তদন্ত কমিটি। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের এই তথ্য জানান কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। ভবনের নকশা ও বাতাসের গতির কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে মন্তব্য তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। কমিটি জানিয়েছে নথিপত্রের কক্ষে আগুন লাগেনি, এ কারণে তেমন কোনো নথিপত্র নষ্ট হয়নি। এরপরও অধিকতর তদন্তের জন্য কিছু আলামত ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। আগুনে পড়ে যাওয়া ভবন দ্রুতই সংস্কার করা হবে বলে জানান কমিটি প্রধান। এছাড়া সচিবালয়ে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখার পাশাপাশি আগামী 10 দিনের মধ্যে অগ্নি নিরাপত্তার সুপারিশ দিতে বিশেষজ্ঞ তদন্ত টিমকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গত বুধবার গভীর রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনের দুপাশে আগুন লাগে। এতে 8ম ও 9ম তলায় সবচেয়ে বেশি ক্ষতি হয়। এই ঘটনায় বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনির নেতৃত্বে 8 সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। লুজ কানেকশনের কারণে ইলেকট্রিসিটি থেকে আগুনটার উৎপত্তি হয়েছে। এটা হলো প্রাথমিক আমাদের অনুসন্ধান এবং এতে এখন পর্যন্ত কোনো রকমের অন্য কোনো ব্যক্তির কোনো সংশ্লিষ্টতা আমরা খুঁজে পাই নাই। সচিবালয়ের বিল্ডিংয়ের একটা টানেলের এফেক্টের কারণে পশ্চিম দিক দিয়ে পূর্ব দিকে বেরিয়ে গেছে, যেটা আবহাওয়া দৃষ্টিতে মনে হয়েছে 30টা দিন যাওয়া, আপাতত দৃষ্টিতে 2টা দিকে মনে হয়েছে। বাস্তবে সোর্স একটাই, কিন্তু বাতাসের গতি, বিল্ডিংয়ের ডিজাইনের ভিন্নতার কারণে দুদিকে প্রভাবিত হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের আগে নয়, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। কুমিল্লায় ভোটার তালিকা হালনাগাদ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি। ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর থেকেই দাবি করে আসছে যে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য। এরা কিন্তু স্থানীয় সরকারের কথা, নির্বাচনের কথা বলেন নাই। ওরা চাচ্ছেন যে তাড়াতাড়ি করে নির্বাচনটা করে একদম প্রতিনিধিত্বশীল জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতাটা যাতে হস্তান্তর করা হয়। এটা হলো রাজনৈতিক দলগুলোর, বড় রাজনৈতিক দলগুলোর দাবি। আমরা জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রস্তুতি আমরা শুরু করি নাই। আসলে কক্সবাজারের টেকনাফে 2 দফায় অপহরণ হওয়া 27 জনের মধ্যে 18 জন উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এখনও নিখোঁজ রয়েছেন 9 জন। বাকিদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। টেকনাফে গেল 2 দিনে 27 জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুর্গম পাহাড়ি এলাকা থেকে উদ্ধার হয় সোমবার অপহরণ হওয়া 18 জন। তবে এখনও নিখোঁজ রয়েছেন মঙ্গলবার সকালে উপজেলার হোয়াইকং থেকে শামলাপুর যাওয়ার পথে 2 অটোরিকশার 8 জন সহ অন্তত 9 জন। এইসব অপহরণের সাথে আমি যতটুকু জানি রোহিঙ্গারা জড়িত, হয়তো আমাদের স্থানীয় কেউ লোকজনও থাকতে পারে। এখন তো রোহিঙ্গারা গ্রামে গঞ্জেও থাকে, বিভিন্ন ভাড়া করে থাকতেছে। তারা ইনফরমেশন দেয় এবং যাদেরকে চিনে না তারা এসে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে সোমবার অপহরণের শিকার হন বনকর্মী সহ 19 জন, যাদের প্রত্যেককে ফেরত দেওয়ার জন্য 1 লাখ টাকা করে মুক্তিপণ চাওয়া হয়েছে। অপহৃতদের উদ্ধারে স্থানীয় ও বন বিভাগের সহায়তায় অভিযান অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
উদ্ধার অভিযানের জন্য আজকে র্যাবও যোগ দিয়েছে। তো সেই ক্ষেত্রে আজকে পুলিশ, এপিবিএন, র্যাব, ফরেস্ট অফিসার এবং স্থানীয় জনগণ সহ আজকেও আমরা উদ্ধার করার চেষ্টা করছি। এদিকে পাহাড়ি সন্ত্রাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর পাশাপাশি এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। অপহরণটা রোধ করতে গেলে যৌথ এবং সাঁড়াশি অভিযান দরকার, কারণ এই অপহরণটা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। অপহৃতদের উদ্ধারে 2 দিন ধরে গহীন পাহাড়ি এলাকায় ড্রোন সহ প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। এখন কক্সবাজার। সীমান্ত শত্রুকে পিঠ দেখিয়ে নয়, প্রয়োজনে জীবন বিলিয়ে বিজয় ছিনিয়ে আনতে হবে, নবীন বিজিবি সৈনিকদের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির 102তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এছাড়া সীমান্ত অপরাধ দমনে বিজিবি আরও সোচ্চার থাকবে বলেও প্রত্যাশা তার। আরও জানাচ্ছেন মাঝার ইমন। সম্মিলিত এই পথ চলার পূর্ণতা আসলো অর্ধ বছরের কঠোর প্রশিক্ষণের মাধ্যমে। সবাই বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির রিক্রুট ব্যাচের প্রশিক্ষিত সৈনিক। মঙ্গলবার সকালে চট্টগ্রামের সাতকানিয়ায় অবস্থিত বিজিবি ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে শুরু হয় 102তম রিক্রুট মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্যারেড গ্রাউন্ড প্রদক্ষিণ করে নবীন বিজিবি সদস্যদের অংশগ্রহণ কাছ থেকে প্রত্যক্ষ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর শুরু হয় কুচকাওয়াজের মূল কার্যক্রম। ধাপে ধাপে চলে নানা রকমের আনুষ্ঠানিকতা। পবিত্র ধর্মগ্রন্থকে সাক্ষী রেখে দায়িত্ব পালনের অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা। সততা ও বিশ্বস্ততার সহিত পালন করিব। বিজিবির মূল মন্ত্রকে অনুসরণ করে সুশৃঙ্খলভাবে চলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে সমাপনী বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তের শত্রুদের পিঠ দেখিয়ে নয়, প্রয়োজনে জীবন বিলিয়ে বিজয় আনতে হবে। সীমান্তবর্তী প্রতিপক্ষদের কাছে কোনো অবস্থাতেই পিঠ প্রদর্শন না করার জন্য আমি তোমাদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেশ মাতৃকার রক্ষায় তোমরা প্রয়োজনে জীবন দেবে, তবু দেশের 1 ইঞ্চি মাটিও হাতছাড়া হতে দিবে না। 46 জন নারী সহ এবারের রিক্রুট মৌলিক প্রশিক্ষণ সম্পূর্ণ করে বিজিবির সৈনিক হিসেবে উত্তীর্ণ হয়েছেন 695 জন। নতুন সৈনিকরা বলছেন, দায়িত্ব পালনে কাজে লাগাবেন প্রশিক্ষণে অর্জিত মেধাকে। শ্রেষ্ঠ রিক্রুট হওয়াতে আমি অনেক আনন্দিত এবং গর্বিত। পুরুষ সৈনিকের পাশাপাশি আমরা নারী সৈনিক হিসেবে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব বাংলাদেশের ভূখণ্ড রক্ষা করার। দেশের একমাত্র পূর্ণাঙ্গ বিজিবির এই প্রশিক্ষণ কেন্দ্র ও কলেজ থেকে 2 ধাপে বছরে যুক্ত হন শত শত সদস্য। দীর্ঘ 23 সপ্তাহের কঠোর প্রশিক্ষণের পর যে লক্ষ্য, উদ্দেশ্য এবং শপথের মাধ্যমে আজকের এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পন্ন করলেন বিজিবির নবাগত সদস্যরা, তারা তা স্মরণে রেখে দেশমাতৃকার যেই সীমান্ত রয়েছে সেই সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে সদা জাগ্রত থাকবেন এবং তাদের যে পূর্বসূরি রয়েছে সেই পূর্বসূরিদের বলিষ্ঠ নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন দেশপ্রেম এবং আন্তরিকতার সাথে। এমনটাই প্রত্যাশা সকলের। মাঝার ইমন, সাতকানিয়া, চট্টগ্রাম। বাণিজ্য মেলায় আন্তর্জাতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বাড়াতে আগামী ফেব্রুয়ারিতে বিশেষ ছাড় ও প্রয়োজনীয় নীতি প্রণয়নের কাজ শুরু হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সকালে রাজধানীর বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। ব্রিফিংয়ে এবারের বাণিজ্য মেলায় জুলাই ও 36 নামে 2টি চত্বর রাখা হয়েছে বলে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। আন্তর্জাতিক এবং লোকাল ইন্ডাস্ট্রিকে কম্বাইন করে আমাদের যে ঢাকার বাসীর যে একটা নাগরিক চাহিদা, এর একটা সম্মিলিত প্রদর্শন হয় এখানে। ব্যবসায়িক ইনক্লুশন মানে সংযুক্তি এবং অন্তর্ভুক্তি করাটাই হবে আমার মূল কাজ। 50% ডিসকাউন্টে আমরা উবারের সার্ভিস, উবারের সাথে একটা এমওইউ সাইন করব।
কাল সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত এলএনজি সরবরাহে ঘাটতি থাকবে। এই সময়ে বিদ্যুৎ উৎপাদন কম হওয়ায় কিছুটা লোডশেডিংয়ের শঙ্কা আছে। এছাড়া আবাসিক খাতেও গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে পেট্রোবাংলা। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত এবং রক্ষণাবেক্ষণ কাজের জন্য 72 ঘন্টা এলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময় বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় 180 মিলিয়ন ঘনফুট গ্যাস কম সরবরাহ করা হবে। এছাড়াও অন্যান্য খাতে দৈনিক প্রায় 70 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ কম হওয়ার কারণেই দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের চাপ কম থাকবে। তবে অপর টার্মিনাল দিয়ে দৈনিক প্রায় 580 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত আছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। শেষ করছি সান্ধ্যবাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। গোলামি না আজাদি, এই স্বৈরাচারের ঠিকানা। 15 জানুয়ারির মধ্যে বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবি। মার্চ ফর ইউনিটিতে ছাত্র জনতার ঢল, পাড়ায় পাড়ায় জনমত তৈরির আহ্বান। ভাইয়া সবসময় আমার সাথে খেলতো, এখন মায়ের কথা মনে পড়ে। বাংলাদেশের যে পতাকাকে যেন কোনো দেশে কোনোদিন অপমাননা না করতে পারে। আপনারা নিজেদেরকে কথা দেন, আপনারা বিচার আর সংস্কার আদায় না করে রাজপথ ছেড়ে যাবেন না। 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করতে হবে। দুর্বল বৈদ্যুতিক সংযোগে সচিবালয়ে অগ্নিকাণ্ড, পাওয়া যায়নি বিস্ফোরকের আলামত, নষ্ট হয়নি গুরুত্বপূর্ণ কোনো নথিপত্র। টেকনাফে অপহৃত 18 জন উদ্ধার, বাকি 9 জনের খোঁজে সাঁড়াশি অভিযান। একের পর এক অপহরণে আতঙ্কে এলাকাবাসী। এবং নতুন বছরকে সবার আগে স্বাগত জানালো নিউজিল্যান্ড। বছরের শেষ সূর্যাস্ত উপভোগ, 31st নাইট উদযাপনে নানা আয়োজন। এই ছিল সান্ধ্যবাজারের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।